হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে আমি তোমাদেরকে মাজিদ হোসেন এবং অন্যান্য বিভিন্ন বই থেকে মেনলি মাজিদ হোসেন থেকে নিয়ে তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম। ওই বইতে যেরকমভাবে লেখা রয়েছে বা যা যা তথ্য রয়েছে সেগুলোকে আমি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। ফিজিক্যাল জিওগ্রাফির আমরা যে ক্লাসগুলো করছিলাম তাতে অলরেডি একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করে এসেছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ সম্পর্কে আমরা পুরো কমপ্লিট করে এসেছি। আজকে সেকেন্ড যে চ্যাপ্টার সেটা শুরু করব, যেটা হচ্ছে রোটেশন অ্যান্ড রেভলিউশন। অর্থাৎ এই পৃথিবীর দুটো গতি রয়েছে, সেই দুটো গতি সম্পর্কে আজকে আমরা দেখব। এর ফলে কি হয় সেই সমস্ত জিনিস আমাদের আজকের আলোচ্য বিষয়। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে। দেখো প্লে লিস্টে আমি দু রকমের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি। একটা রয়েছে প্রিপেয়ার ফর ডাব্লিউবিসিএস, যেখানে ডাব্লিউবিসিএস পরীক্ষার মেনলি ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সের জন্য যে যতটা এলাবোরেটলি দরকার সাবজেক্টগুলো সেইভাবে আমি পড়ানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের এখানে ভালো লাগছে ভিডিওগুলো। এখানে আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ওপর ভিডিও দেওয়া শুরু করেছি এবং প্রাকৃতিক ভূগোল আমি শুরু করেছি। তো প্লে লিস্টগুলো তোমরা পেতে পারবে এই চ্যানেলের প্লে লিস্ট বলে যে অপশানটা রয়েছে তোমরা পেয়ে যাবে, সেখানে গেলে এগুলো পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এছাড়াও জেনারেল স্টাডিজের ওপরে আমি অনেকগুলো প্লে লিস্ট বানিয়ে রেখেছি। যারা একদম প্রথম থেকে শুরু করছো বা যারা একদম বেসিক থেকে বুঝতে চাইছো তারা এই প্লে লিস্টগুলো প্রথমে দেখতে পারো, কারণ এইগুলোতে আমি খুব একদম ইজিভাবে প্রথম থেকে একজন শুরু করলে যেভাবে পড়তে পারে সেইভাবে আমি প্লে লিস্টগুলো বানিয়ে রেখেছি। তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবে। এখানে সাবস্ক্রাইব পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার পর এখানে একটা বেল আইকন চলে আসবে, সেখানে তোমরা টিপে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে ইউটিউব থেকে পৌঁছে যায়। আর যদি ইউটিউব থেকে তোমরা নোটিফিকেশান না পাও তাহলে তোমরা এই জিকে একাডেমি নামে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে তোমরা জয়েন করতে পারো, আর ফেসবুক পেজে জয়েন করতে পারো। এই দুটোতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান দিয়ে দিই। তোমরা সেখানে তোমরা যদি জয়েন হয়ে থাকো তাহলেও নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি তোমরা কিছু কোশ্চেন করতে চাও, তোমাদের কিছু জানার দরকার লাগে বা আমার সঙ্গে তোমার কন্ট্যাক্ট করার দরকার হয়, তাহলে তোমরা জিকে একাডেমি গ্রুপে জয়েন হয়ে যাও। জিকে একাডেমি গ্রুপে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে, আমিও তোমাদের অ্যান্সার দেবো। আর এই ভিডিওর পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই অনেকগুলো কথা হয়ে গেল, আজকে আমরা শুরু করব রোটেশন অ্যান্ড রেভলিউশন দিয়ে। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোটেশন। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস বলে দিই, যে দেখো এখানে আমি প্রত্যেকটা স্লাইডেই ইংলিশেও বানিয়েছি বাংলাতেও বানিয়েছি। তো তোমাদের যাদের বাংলাতে প্রয়োজন তারাও এখান থেকে বাংলাতে পিডিএফ পেয়ে যাবে। আমি বাংলা থেকে আলাদা করে আর বোঝাচ্ছি না, যে কোনো একটা থেকেই বোঝানো সুবিধা, তো আমি ইংলিশ থেকেই বোঝাচ্ছি। তোমরা যদি চাও এখান থেকে বাংলাতেও তোমরা পিডিএফ যখন আমি আপলোড করবো সেই পিডিএফগুলো প্রত্যেকটা স্লাইডের নিচে মানে পরে পরে বাংলা স্লাইড পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট হচ্ছে রোটেশন। রোটেশন বাংলায় যাকে বলা হয় আবর্তন। আবর্তন কি জিনিস সেটা সম্পর্কে আমরা আগে দেখব। তার আগে আমাদের জানতে হবে যে পৃথিবীর দুটো গতি রয়েছে। পৃথিবীর দুটো গতি রয়েছে, একটা হচ্ছে রোটেশন, রোটেশনাল মুভমেন্ট, আর সেকেন্ড হচ্ছে রেভলিউশন বা অরবিটাল মুভমেন্ট। এই দুটো কি? ওকে, এই দুটো কি সেই দুটো সম্পর্কে প্রথমে জানতে হবে। পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করে, একে বলা হয় রোটেশন বা আবর্তন। আর পৃথিবী সূর্যের চারিদিকে যে প্রদক্ষিণ করে তাকে বলা হয় রেভলিউশন বা পরিক্রমণ। ওকে, এই দুটো গতি রয়েছে পৃথিবীর। পৃথিবী এরকম ভাবে দুটো ভাবে গতি এইভাবে দুটো গতি আমাদের সামনে দেখাচ্ছে। এবার এর মধ্যে প্রথম যে গতিটা সেটা সম্পর্কে আমাদের ফার্স্ট জানতে হবে, সেটা হচ্ছে রোটেশন বা আবর্তন। আবর্তন হচ্ছে পৃথিবী তার নিজের মেরুরেখা বা মেরুদণ্ডের ওপরে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই জিনিসটাকে আমরা বলবো আবর্তন। পৃথিবী তার নিজের অক্ষের ওপর বা ইংরেজিতে যাকে অ্যাক্সিস বলা হয়, নিজের অক্ষের ওপর বা অ্যাক্সিসের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে, এইটাকে বলা হয় রোটেশন বা আবর্তন গতি। এবার এই অক্ষ জিনিসটা কি, অ্যাক্সিস বা অক্ষ জিনিসটা কি?
আমরা এখানে একটা পৃথিবীর ছবি এঁকে নিচ্ছি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরা যাক এটা একটা পৃথিবী। ওকে, পৃথিবীর উত্তরের যে অংশটা, এই অংশটা, সেটাকে বলা হচ্ছে উত্তর মেরু, এটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। ওকে, তো এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এর আবার আর একটা নাম রয়েছে। উত্তর মেরুকে বলা হয় সুমেরু এবং দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু। তো এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যদি আমরা একটা কাল্পনিক রেখার সাহায্যে জুড়ে দিই, এরকম একটা কাল্পনিক রেখার সাহায্যে জুড়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব, যে দণ্ডটা পেয়ে যাব সেটাকে আমরা বলবো অক্ষ। তাহলে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু যদি কাল্পনিক রেখার মাধ্যমে আমরা যুক্ত করি, যে রেখাটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো অক্ষ, বা ইংরেজিতে হচ্ছে অ্যাক্সিস। যদিও পৃথিবী এরকম সোজা একদম অবস্থান করে না, সেটা সম্পর্কে একটু পরেই জানতে পারবো। পৃথিবী কিছুটা হেলে অবস্থান করে। তো যাই হোক, অ্যাক্সিস জিনিসটা ক্লিয়ার, এটা হচ্ছে অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসের ওপরে, এই অক্ষের ওপরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত পৃথিবী প্রদক্ষিণ করছে। তো এই অক্ষের ওপরে প্রদক্ষিণ করাটাকেই আমরা বলছি রোটেশন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর আবর্তন। দ্য লাইন ইজ কল্ড অ্যাক্সিস অফ রোটেশন, whereas the motion is called rotation of earth. এই এই যে রেখাটা সেটাকে আমরা অক্ষ বলছি, এবং যে ঘূর্ণনটা তাকে আমরা রোটেশন বা আবর্তন বলছি। রোটেশন ইজ রেসপন্সিবল ফর দ্য সাইকেল অফ ডে অ্যান্ড নাইট। এটা হবে না, ফর দ্য সাইকেল অফ ডে অ্যান্ড নাইট, অর্থাৎ রোটেশনের জন্য পৃথিবীতে দিন এবং রাত্রি সংগঠিত হয়। পৃথিবীতে দিন এবং রাত্রি সংগঠিত হয় এই আবর্তনের জন্য। কিভাবে হয় সেটা খুব সিম্পল একটা পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেরাই করে নিতে পারবে। আচ্ছা, এই যেহেতু এর ফলে দিন এবং রাত্রি হয়, সেই জন্য এই মোশনটাকে বলা হয় ডেলি মোশন। যেহেতু এটার জন্য দিন রাত্রি হচ্ছে, সেই কারণে এটাকে আমরা বলছি ডেলি মোশন। এবার কিভাবে পরীক্ষা করবে? ধরো তোমাদের সকলের কাছেই একটা বাড়িতে ভূগোলক আশা করছি রয়েছে। যদি ভূগোলক না থাকে, যদি ভূগোলক না থাকে, একটা বল নেবে, একটা অন্ধকার ঘরে যাবে, অন্ধকার ঘরে গিয়ে এই বলটা সামনে একটা টর্চ বা মোমবাতি এখানে জ্বালাবে, একটা টর্চ বা মোমবাতি কোনো একটা আলো দিয়ে এখানটায় এখানে একটা আলো ধরবে। এবার অন্ধকার ঘরে এই বলটার ওপর আলো ধরলে দেখা যাবে যে বলটার অর্ধেক অংশ আলোকিত হচ্ছে, এই অর্ধেকটা অংশ দেখবে আলোকিত হচ্ছে। একটু বেঁকে যাচ্ছে আঁকাটা, যেহেতু আমি মাউস দিয়ে করছি সেই কারণে। তাও তোমরা আশা করছি বুঝতে পারছো, খুব একটা অসুবিধা হচ্ছে না। ধরো এরকম পুরো বলটার দেখবে হাফ অংশ আলোকিত হচ্ছে, এই দিকটা আলোকিত হচ্ছে, আর এই দিকটা অন্ধকার থাকছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা তোমরা পৃথিবীর সঙ্গে তুলনা করতে পারো। এই টর্চটাকে বা এই মোমবাতিটাকে তোমরা ধরতে পারো সূর্যের আলো এখান থেকে পড়ছে, আর একটা দিকের ওপর আলো পড়ছে, অপর দিকটা সেই সময় অন্ধকার থাকছে। অতএব যে দিকটাতে এই গোলকটাতে বা আমাদের কাছে যে বলটা রয়েছে সেটার যে দিকটাতে আলোকিত হচ্ছে সেই দিকটাতে দিন হচ্ছে, অপর দিকটা যেটায় আলো পড়ছে না সেই দিকটাতে হচ্ছে রাত্রি। তো এইভাবে দিন এবং রাত্রি সংগঠিত হয়। তো এই কারণে এই যে মোশনটা, এই ঘূর্ণনটাকে আমরা বলছি ডেলি মোশন। নেক্সট, এইটা হতে টোটাল টাইম নেয়, এই পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 24 ঘন্টা। দ্য আর্থ টেক্স অ্যাপ্রক্স 24 hours টু কমপ্লিট ওয়ান রোটেশন অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস। তো এর অক্ষের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। এবার এই 24 ঘন্টা কিন্তু এক্স্যাক্টলি সেম নয়, কারণ পৃথিবীর যে এটা একটু পরে বলছি, দাঁড়াও। তার দু রকমের দিন রয়েছে, একটা হচ্ছে সিডিরিয়াল ডে আর একটা হচ্ছে সোলার ডে। সিডিরিয়াল ডে কে বাংলায় বলা হয় হচ্ছে সরি নক্ষত্র দিন। সিডিরিয়াল ডে কে বলা হয় নক্ষত্র দিন বাংলায়, এবং সোলার ডে কে বলা হয় সৌর দিন। এবার দেখো, পৃথিবী যে কক্ষপথে প্রদক্ষিণ করে সূর্যের চারিদিকে, এটা পুরো বৃত্তাকার পথ নয়, এরকম একটা উপবৃত্তাকার পথ হয়। ঠিক আছে, যদিও আমরা এখন রোটেশন পড়ছি, তাও এটা আমাদের জানতে হবে। এখানে দেখো, যে কক্ষপথটাতে পৃথিবী প্রদক্ষিণ করে সূর্যকে, সেটা একটা উপবৃত্তাকার পথ। যদি এটা আমাদের সূর্য হয়, সান, সূর্যের চারিদিকে এরকম উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, তার ফলে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না। কোনো জায়গায় দেখবে দূরত্ব অনেকটা বেশি, কোনো জায়গায় দেখবে দূরত্ব অনেকটা কম।
এইরকম একটা অবস্থা তৈরি হয়। এবার যখন পৃথিবী এই কম দূরত্ব অবস্থানে থাকে, এইখানে ধরো পৃথিবী রয়েছে, সেই ক্ষেত্রে পৃথিবীর যে আবর্তন বেগ সেটা অনেক কম হয়। পৃথিবী নিজের চারিদিকে যে প্রদক্ষিণ করছে সেই বেগটা অনেক অনেক বেশি হয়। পৃথিবী যখন কাছে থাকে, সূর্যের কাছে থাকে, তখন এই আবর্তন বেগটা অনেকটা বেশি হয়। আর যখন পৃথিবী সূর্যের থেকে দূরে অবস্থান করে, ধরো এইখানটায় অবস্থান করছে, যে দূরবর্তী স্থানটাতে অবস্থান করছে, তখন পৃথিবী নিজের চারিদিকে যে প্রদক্ষিণ করছে বা যে বেগটাকে আমরা আবর্তন বেগ বলছি সেটা অনেক কম হয়। ঠিক আছে, এবার এইখানে ধরো পৃথিবীর ওপরে একটা আমি কোন একটা স্থানকে মার্ক করলাম এ বলে, কোন একটা স্থানকে মার্ক করলাম এ। এবার পৃথিবী এরকম ভাবে প্রদক্ষিণ করছে, এ থেকে সেম এ স্থান অবধি পৃথিবীর প্রদক্ষিণ করতে কোনো সময় 24 ঘন্টা লাগতে পারে, কোনো সময় তার থেকে কম লাগতে পারে। এই জিনিসটা যাতে কনফিউশন না হয় সেই জন্য আমরা গড় হিসাবে একটা জিনিস নিয়ে নিই, সেটা হচ্ছে 24 ঘন্টা। এইটাকে আমরা বলে দিচ্ছি সোলার ডে বা সৌরদিন। অ্যাকচুয়ালি সোলার ডের যে ডেফিনেশনটা রয়েছে সেটা হচ্ছে রোটেট অ্যাবাউট ইটস অ্যাক্সিস সো দ্যাট দ্য সান অ্যাপিয়ার্স ইন দ্য সেম পজিশন ইন দ্য স্কাই। যে আচ্ছা, পুরোটা, এ সোলার ডে ইজ দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ টু রোটেট অ্যাবাউট ইটস অ্যাক্সিস সো দ্যাট দ্য সান অ্যাপিয়ার ইন দ্য সেম পজিশন ইন দ্য স্কাই। আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি আমার সামনে সূর্যকে দেখতে পাচ্ছি যে সকাল 6টার সময়, ভোর 6টার সময় সূর্য ওপরে উঠছে। ঘুরে পরের দিন যখন আবার সেই সময় দেখবো ঠিক 24 ঘন্টা পরেই 6টার সময়তেই সেখান দিয়ে উঠছে সূর্য। এইটাকে আমরা বলছি সোলার ডে। অর্থাৎ সূর্যকে নির্দিষ্ট করে পৃথিবী পুরো একবার প্রদক্ষিণ করতে যে সময়টা নেয় সেটাকে বলা হয় সোলার ডে। এটা সময় হয় 24 ঘন্টা, এটা সময় নেয় 24 ঘন্টা। সিডিরিয়াল ডে এখান থেকে একটু তফাৎ রয়েছে। ঠিক আছে, সিডিরিয়াল ডে হতে বা যেটাকে বলা হয় বাংলায় নক্ষত্র দিন, নক্ষত্র দিনের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা থেকে একটু কম হয়, 3 মিনিট 56 সেকেন্ড কম হচ্ছে, প্রায় 4 মিনিট কম হচ্ছে ধরা যেতে পারে। তো এই সময়টা কম হচ্ছে কারণ কোনো একটা ফিক্সড স্টারকে, কোনো একটা নির্দিষ্ট তারাকে কেন্দ্র করে এবার পৃথিবী যদি ঘোরে, সেই ঘূর্ণনটাকে আমরা বলবো সিডিরিয়াল ডে। এটা একটু কনফিউজিং ব্যাপার, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরছে, সূর্যকে একটা জায়গায় ফিক্সড রেখে, ধরো সূর্য এখানটায় রয়েছে, সূর্যকে একদম এই পজিশনের সামনে রেখে পৃথিবীর একবার পুরো প্রদক্ষিণ করতে যে সময়টা নেয় সেটাকে বলা হয় সৌরদিন বা ইংরেজিতে হচ্ছে সোলার ডে। আর কোনো একটা তারাকে ফিক্সড করে পৃথিবী নিজের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা নেয় সেটাকে বলা হয় সিডিরিয়াল ডে। তো সিডিরিয়াল ডে বা নক্ষত্র দিনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, আর সোলার ডে বা সৌর দিনের সময় হচ্ছে 24 ঘন্টা। এ অবধি আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো আমাকে একবার কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরে। ওকে, আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর রোটেশন কিভাবে আমরা বুঝতে পারছি। আমরা যে বলছি যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করছে, এটা অ্যাকচুয়ালি বলছি কিভাবে? প্রথম যেটার ভাবে প্রমাণিত হয় সেটা খুব সিম্পল পরীক্ষা, সেটা হচ্ছে দিন এবং রাত্রি সংগঠিত হচ্ছে। যদি দিন রাত্রি সংগঠিত না হতো তাহলে আমরা বুঝতাম যে পৃথিবী এক জায়গায় স্থির রয়েছে। কিভাবে? আগে যে ছবিটা আমি একটু আগে বললাম, মানে যে পরীক্ষাটা তোমরা ঘরে বসেই করতে পারো, সেটা হচ্ছে একটা গোলক নিয়ে তার সামনে একটা যদি টর্চ বা বাতি জ্বালিয়ে দাও, দিয়ে সেটার উপর আলো ফেলো। এবার গোলকটাকে না ঘুরিয়ে এক জায়গায় স্থির রেখে দাও, তাহলে দেখা যাবে কি হাফ অংশ সবসময় উজ্জ্বল হয়ে রয়েছে, আলোকিত হয়ে রয়েছে, হাফ অংশ সবসময় অন্ধকার হয়ে রয়েছে। অতএব এর থেকে প্রমাণিত, আমরা যদি টর্চটাকে সূর্য ধরে নিই এবং গোলকটাকে যদি পৃথিবী ধরে নিই, তাহলে এরকম যদি পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে পৃথিবীর একটা হাফ সবসময় আলোকিত থাকতো, একটা হাফ সবসময় অন্ধকার থাকতো। অতএব একটা হাফে সবসময় দিন থাকতো, একটা হাফে সবসময় রাত থাকতো। এবার এই গোলকটাকে ঘুরিয়ে যদি আমরা ঘোরাতে শুরু করি, তাহলে দেখবো এই যে আলোকিত অংশটা ধীরে ধীরে সরে যাচ্ছে। অতএব যে জায়গায় আলো রয়েছে সেই জায়গায়
সেই সময় দিন হচ্ছে। তো এই দিন রাত্রি হচ্ছে বলেই আমরা বলতে পারি যে পৃথিবী অ্যাকচুয়ালি নিজের অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করছে। এটা একটা সবথেকে বড় উদাহরণ বা সবথেকে বড় ফল, যার জন্য আমরা বলতে পারি যে পৃথিবী নিজের চারিদিকে প্রদক্ষিণ করছে। সেকেন্ড, একটা পরীক্ষা রয়েছে যে পরীক্ষার নাম হচ্ছে ফুকোর পরীক্ষা। বিজ্ঞানী ফুকো এই পরীক্ষাটা করেন, যার মাধ্যমে তিনি বলেন যে পৃথিবী শুধু ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তাই নয়, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই পরীক্ষাটার মাধ্যমে প্রমাণিত। ফার্স্ট আমি যে কথাটা বললাম প্রথম পরীক্ষা, এটার মাধ্যমে একটা জিনিস প্রমাণিত যে পৃথিবী ঘুরছে, কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বলতে পারছি ফুকোর পরীক্ষা। এই পরীক্ষাটা কি তোমাদের একটু জানতে হবে, যদি মেন্সে কোশ্চেন আসে তাহলে লিখতে সুবিধা হবে। দেখো, একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে লিও ফুকো। ইনি একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন। ফ্রান্সের একটা শহরে একটা গির্জার উপর থেকে তিনি একটা লোহার বল তারের সাহায্যে ঝুলিয়ে দেন। ওকে, একটা বল, লোহার বল একটা তারের সাহায্যে তিনি ঝুলিয়ে দেন। এরকম ভাবে একটা বড় তার একদম গির্জার উপর থেকে তিনি নিয়ে ঝুলিয়ে দেন। এখানে থাকে লোহার বলটা বাঁধা। এবার এই বলটার নিচে তিনি একটা পেরেক বা পিন জাতীয় জিনিস লাগিয়ে দেন, আর একদম পিনটা এমন ভাবে লাগান যাতে সেটা মাটির কাছাকাছি থাকে, এবং মাটির উপরে তিনি ছড়িয়ে দেন বালি। ওকে, হালকা বালির স্তর তিনি দিয়ে এবার তিনি দোলকটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে দুলিয়ে দেন। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এরকম দুলিয়ে দেন। পাশে ছবিটা যেটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সেম। এইভাবে দেখো, এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলটা এবার পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বালির ওপর যে দাগটা পড়ছে সেটা এক জায়গায় পড়ছে না, বরং বালির সেটা পশ্চিম থেকে ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে। যদি পৃথিবী এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ না করতো, তাহলে বালির ওপর এই দাগটা সেম জায়গাতে একই রেখাতে পড়তে থাকতো। কিন্তু যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ধীরে ধীরে আবর্তন করে, সেই কারণে এই দাগটাও পশ্চিম থেকে পূর্ব দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো এই পরীক্ষাটা হচ্ছে ফুকোর পরীক্ষা বলা হয়। এই পরীক্ষাটার মাধ্যমে এটা প্রমাণিত। তো আমাদের যে ফার্স্ট স্লাইড ছিল সেটা আমরা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে রোটেশন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেভলিউশন। রেভলিউশন বা পরিক্রমণ। পরিক্রমণ, ফার্স্ট অফ অল পরিক্রমণ জিনিসটা কি? পৃথিবী যেমন তার অক্ষের ওপর প্রদক্ষিণ করছে, তেমনি ভাবে এই প্রদক্ষিণ করতে করতেই সে আবার পুরো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবী যেমন নিজের মেরুরেখা বা মেরুদণ্ডের চারিদিকে ঘুরছে, তেমনি ভাবে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলা হচ্ছে। ওকে, দেখো, আমি আমার যে ডেফিনেশনটা তোমাদের দিলাম তাতে কি বললাম যে প্রথম কথা এখানে রয়েছে সূর্য। সূর্যের চারিদিকে পৃথিবী একটা নির্দিষ্ট পথে, একটা নির্দিষ্ট দিকে এবং একটা নির্দিষ্ট সময় প্রদক্ষিণ করছে। এটাকে পৃথিবীর পরিক্রমণ গতি বলা হয়। হলুদ দিয়ে আমি যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ, শর্টে আমি ই লিখলাম। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সান, সূর্য। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ওকে, এই যে পথটা এটা যাচ্ছে, ঘড়ির কাঁটা কিভাবে যায়? 12, তারপর হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9। ঘড়ির কাঁটা এইভাবে 9, এটা হচ্ছে 9। তো ঘড়ির কাঁটা এইভাবে প্রদক্ষিণ করে, এইভাবে যায়। আর পৃথিবী এর উল্টো পথে যাবে, অর্থাৎ এইভাবে যাবে। ওকে, অর্থাৎ পৃথিবী এই দিকে প্রদক্ষিণ করছে, এইভাবে এই পথে প্রদক্ষিণ করছে। নির্দিষ্ট সময় প্রদক্ষিণ করে। নির্দিষ্ট সময়টা কত? 365 দিন 6 ঘন্টা, সরি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটাকে গড়ে ধরা হয় 365 দিন 6 ঘন্টা। তো
ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রদক্ষিণ করে। নির্দিষ্ট পথে, এটা একটা নির্দিষ্ট পথ দেখতে পাচ্ছ, এই পথের বাইরে পৃথিবী যাবে না এবং এটা একটা উপবৃত্তাকার পথ বা ইংরেজিতে যাকে ইলিপ্টিক্যাল অরবিট বলা হয়। দেখো এখানে লেখা রয়েছে ইন অ্যান ইলিপ্টিক্যাল পাথ, পৃথিবী একটা ইলিপ্টিক্যাল পাথ বা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। আর সময় নেয় কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটা আমরা সুবিধার জন্য ধরে নিই 365 দিন 6 ঘন্টা। দিস ইজ টার্মড অ্যাজ সোলার ইয়ার, এই সময়টাকে বলা হচ্ছে সোলার ইয়ার, সৌর বছর। এবং এই যে পৃথিবী এইভাবে যাচ্ছে, এটা যাওয়ার সময় তার গতিবেগ থাকে ঘন্টায় 1,08,000 কিলোমিটার, 1,08,000 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে পৃথিবী মানে প্রচন্ড স্পিডে এরকম ভাবে প্রদক্ষিণ করছে। তো এই যে পথটা, যে উপবৃত্তাকার যে পথটা, সেটাকে আমরা বলি অরবিট, কক্ষপথ। কক্ষপথ বলার কারণ পৃথিবী এই পথটা ছেড়ে কোনো দিকে যায় না, নির্দিষ্ট পথে যায়, সেই কারণে এটাকে বলা হচ্ছে কক্ষপথ বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে অরবিট। ঠিক আছে, এবার এখান থেকে আমরা জানি লিপ ইয়ারের যে কনসেপ্ট সেটা চলে আসে। এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটা সংক্ষেপে আমরা ধরে নিচ্ছি 6 ঘন্টা, এই যে 6 ঘন্টা করে এক্সট্রা হচ্ছে, কারণ আমাদের একটা বছর হয় 365 দিনে, আর এই যে 6 ঘন্টাটা এক্সট্রা হচ্ছে, এটাকে প্রতি 4 বছর অন্তর একটা দিন করে একটা বছরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এই যে 6 ঘন্টা করে এক্সট্রা থাকছে, সেটা প্রতি 4 বছর ইন্টু 4 করলে কত পাওয়া যাবে? 24 ঘন্টা। এটা তোমরা সকলেই জানো যে 24 ঘন্টা মানে একদিন। এই 24 ঘন্টাকে একটা দিনের একটা বছরের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় এবং ফেব্রুয়ারি মাসের সঙ্গেই সেটা যুক্ত করে 29 দিন করে দেওয়া হয় ফেব্রুয়ারি মাসটাকে। সেই বছরটাকে বলা হয় লিপ ইয়ার বছর। যেমন আমাদের যে 2020 বছরটা, এটা একটা লিপ ইয়ার বছর। কি করে আমরা বুঝবো? 2020-কে 4 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে। এইগুলো সকলেই আমরা জানি। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর আমি আশা করছি তোমরা যারা ভিডিও দেখছো এবং পড়াশোনা করছো এখানে, তারা অবশ্যই অ্যান্সার দেবে। সেটা হচ্ছে 2000 সাল। ঠিক আছে, আমি কয়েকটা সাল দিচ্ছি, সেটা লিপ ইয়ার কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 2000 সাল কি লিপ ইয়ার? এটা তোমরা জানাবে। 2100 এই সালটা কি লিপ ইয়ার? এটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর থার্ড 2000 হলো, 2100 হলো, আর 2004 এই সালটা কি লিপ ইয়ার? তোমরা কমেন্ট করে জানাবে। এই তিনটের অ্যান্সার আমি চাই। এইখানে এটা আমি মার্ক করে রাখছি, এটাকে আমি মুছছি না, তোমরা পিডিএফেও পেয়ে যাবে। তোমরা যারা পড়ছো তারা অবশ্যই এটার অ্যান্সার দেবে। ওকে, এই হচ্ছে রেভলিউশন বা পরিক্রমণ। এই অবধি বোঝা গেল। নেক্সট টপিকে চলে যাব আমরা। দেখো এর সম্পর্কে বাংলাতেও লেখা রয়েছে, তোমরা যারা বাংলাতে চাইছো তারা বাংলাতেও দেখতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অপসূর অবস্থান এবং হচ্ছে অনুসূর অবস্থান। পৃথিবী যে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে সূর্যকে, এই প্রদক্ষিণ করার পুরো পথটাতে কোনো সময় পৃথিবী সূর্যের খুব কাছে থাকে, কোনো সময় পৃথিবী খুব দূরে থাকে। এই দুটো অবস্থানের জন্য, কোনো কাছে থাকার জন্য পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কম হওয়ার জন্য একটা অবস্থান তৈরি হয়, সেটার একটা নাম দেওয়া হয়েছে। এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা সব থেকে বেশি যে দূরত্ব হয়, সেই দূরত্বটার আর একটা নাম দেওয়া হয়েছে। এই দুটোকে আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে পেরিহেলান। পেরিহেলান শব্দের বাংলা হচ্ছে অনুসূর, বাংলা থেকে বলা হয় অনুসূর। এই সময় কি হয়? এই সময় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। পেরিহেলান মানে হচ্ছে অনুসূর। এই সময় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। পরিক্রমণের সময় এটা 3 জানুয়ারি এই দিনটা আসে। পরিক্রমণের সময় 3 জানুয়ারি এই দিনে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। এই দিনটাকে আমরা বলছি অনুসূর অবস্থান। এবং এই দূরত্বটা হয় 147 মিলিয়ন কিলোমিটার। এটার কোটিতে রূপান্তরিত করলে হবে 14,70,00,000
লক্ষ কিলোমিটার। তো 14,70,00,000 কিলোমিটার দূরে থাকে, সেই সময়টাকে বলা হচ্ছে পেরিহেলন। এবং এই সময় উত্তর গোলার্ধে হয় শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। এটা তোমাদের মনে রাখতে হবে, উত্তর গোলার্ধে হয় শীতকাল, দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। আমি এখানে একটা ডায়াগ্রাম অ্যাড করেছি, মানে নিজেই এঁকেছি এটা। তোমরা বুঝতে পারছো যে একটা দিকে দেখানো হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম, আর একটা দিকে দেখানো হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি। সব থেকে কম যে দূরত্বটা, মিনিমাম যে ডিস্টেন্সটা, তাকে বলা হচ্ছে পেরিহেলান বা অনুসুর অবস্থান। এবং সব থেকে বেশি দূরত্ব যে স্থানটা, সেটা হচ্ছে এপিহেলান বা যাকে বলা হয় অপসুর। ঠিক আছে, অনুসুর এবং অপসুর। তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 147 মিলিয়ন কিলোমিটার। নেক্সট হচ্ছে আমাদের জানতে হবে এপিহেলান। এরও বাংলা আছে, তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে এপিহেলান বা যাকে বলা হয় অপসুর। এক্স্যাক্টলি এর যেটা আগে বুঝে এলাম সেটার উল্টো কেসটা এখানে হয়। এখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়, এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স থাকে ফ্রম সান। তো এই সময়টাকে বলা হচ্ছে এপিহেলান বা এপিহিলিয়ানও বলা হয় অনেক ক্ষেত্রে। এপিহেলান বা এপিহিলিয়ান, এটা অপসুর অবস্থান বলা হয়। এই পজিশনটা পৃথিবী পায় 6 জুলাই। 6 জুলাই এই দিনটা আমরা দেখতে পাই। এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়। কতটা দূরত্ব হয় সেটাও তোমাদের জানতে হবে। 152 মিলিয়ন কিলোমিটার। কোটিতে রূপান্তরিত করলে এটা হবে 15,20,00,000 কিলোমিটার। 15,20,00,000 কিলোমিটার। বাংলাতে আমি কোটিতে রূপান্তরিত করে দিয়েছি, 15,20,00,000 কিলোমিটার, কারণ পরীক্ষাতে অনেক সময় কোটি দিয়েও পরীক্ষায় প্রশ্ন করে দেওয়া হয়। এই সময় উত্তর গোলার্ধে থাকবে হচ্ছে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে থাকবে শীতকাল। তো এইটা হচ্ছে এপিহেলিয়ন অবস্থা বা যেটা বাংলাতে বলা হয় অপসুর অবস্থান। বোঝা গেল? এবার হচ্ছে আমরা দেখব যে এই রেভলিউশন হচ্ছে বা পরিক্রমণ গতি বা যাকে বার্ষিক গতি বলা হয়, এই বার্ষিক গতির ফলাফল কি? বার্ষিক গতির ফলে ফল কি হয়? প্রথম এফেক্ট হচ্ছে লেন্থ অফ ডে অ্যান্ড নাইট। প্রথম এফেক্ট, দিন এবং রাত্রির সময়ের পার্থক্য হয় এই রেভলিউশন বা বার্ষিক গতির কারণে। এখানে কয়েকটা আমাদের জিনিস দেখতে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। এখানে অনেক কিছু লেখা রয়েছে, লেখা থেকে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্টে দেখো, সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের সামনে এমন ভাবে আসে যে কোথাও সূর্যের আলো লম্বভাবে পড়ে, কোথাও আলো তির্যকভাবে পড়ে। প্রথম কথা, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবী কিন্তু একদম সমানভাবে নেই। আচ্ছা, আমি এখান থেকে একটা রেখা ফার্স্ট মুছে দিচ্ছি, এই রেখাটা মুছে দিলাম। আচ্ছা, পুরোটাই মুছে দিচ্ছি, দিয়ে বোঝাচ্ছি। দেখো, পৃথিবী যদি একদম সোজা থাকতো, এইরকম ভাবে থাকতো, এটা হলো আমাদের পৃথিবী হতো। পৃথিবী একদম সোজা ভাবে দাঁড়িয়ে আছে, তাহলে এরকম অবস্থায় থাকতো। কিন্তু পৃথিবী এরকম অ্যাকচুয়ালি সোজা অবস্থায় থাকে না, পৃথিবী কিছুটা ঝুঁকে থাকে। কতটা ঝুঁকে থাকে? 23.5 ডিগ্রি ঝুঁকে থাকে। অর্থাৎ যদি একদম সোজা অবস্থায় থাকতো, তাহলে পৃথিবীর এই জায়গাতে এই বিন্দুটাতে হতো হচ্ছে নর্থ পোল, এই বিন্দুটাতে হতো সাউথ পোল। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী যেহেতু ঝুঁকে রয়েছে, সেই জন্য এইরকম হচ্ছে না। এখানে কি হচ্ছে দেখো, পৃথিবী যেহেতু একটু ঝুঁকে রয়েছে, সরি, মাউস দিয়ে একটু প্রবলেম যখন মাউস দিয়ে করতে, এগুলো একটা এক্স্যাক্টলি হচ্ছে না, কিন্তু মোটামুটি একটা বোঝানোর জন্য এটা ঠিক আছে। পৃথিবী মোটামুটি এরকম একটু বেঁকে থাকে, যার ফলে হয়ে যাচ্ছে কি, পৃথিবীর যে সাউথ পোল সেটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হচ্ছে, আর নর্থ পোল অ্যাকচুয়ালি এই জায়গাটাতে হচ্ছে। কেন? পৃথিবী কিছুটা ঝুঁকে রয়েছে। তো পৃথিবী এরকম ভাবে কিছু নিজের অক্ষের ওপর কিছুটা ঝুঁকে রয়েছে, যার ফলে দেখো ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট উড হ্যাভ বিন, যদি এরকম না হতো, ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট উড হ্যাভ বিন ইকুয়াল। যদি এরকম না হতো, এরকম ঝুঁকে না থাকতো, এই নীল রেখাটা যেরকম রেখেছি সেরকম হতো, পৃথিবীতে দিন ও রাত্রি সব জায়গায় সমান হতো। কিভাবে হতো? একটা গোলক নাও বা একটা বল নাও, সেটাকে সোজাভাবে দাঁড় করিয়ে দাও,
ঠিক আছে, দিয়ে একটা আলো জ্বালিয়ে দাও। এটাই আমাদের কাছে সব থেকে সহজ পরীক্ষা। একটা টর্চ বা কিছু জ্বালিয়ে দাও, তাহলে এবার যে আলোটা পড়বে দেখবে পুরো এক্স্যাক্টলি মাঝখান থেকে বলটাকে আলোকিত করছে। এই দিকটা আলোকিত হচ্ছে, এই দিকটা আলোকিত হচ্ছে না। তো পুরো মাঝখান থেকে হচ্ছে, হাফ অংশ আলোকিত হচ্ছে, হাফ অংশ আলোকিত হচ্ছে না। তো পৃথিবী যদি এরকম ঝুঁকে না থাকতো, তাহলে দিন এবং রাত্রি সমস্ত জায়গাতে ইকুয়াল হতো। সারা বছর সমস্ত সময় এই দিন ও রাত্রি সমান হতো। এবার পৃথিবী এবার এই অবস্থাতে দাঁড়িয়ে থাকছে না, পৃথিবী এবার এই অবস্থাতে প্রদক্ষিণ করছে। যার ফলে কি হচ্ছে, পৃথিবীর কোনো একটা সময়ে দেখা যাবে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সামনে বেশি ঝুঁকে রয়েছে, কোনো একটা সময় দেখা যাবে দক্ষিণ গোলার্ধ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে বেশি হেলে রয়েছে। এবার ধরো আমরা নীল রেখাটা মুছে দিচ্ছি, হ্যাঁ, অ্যাকচুয়াল যে অবস্থানটা সেটাই মেনে নিচ্ছি, এরকম ভাবে রয়েছে, এই সমস্ত কিছু মুছে দিলাম। এবার এইভাবে রয়েছে পৃথিবী, এই অবস্থায় সামনে রয়েছে সূর্য, আমরা টর্চটাকে সূর্য মনে করছি। এইবার যখন পৃথিবীর ওপর আলো পড়ছে, তাহলে আলো তো আর এরকম দেখে পড়বে না যে পৃথিবী একটু হেলে আছে আমিও হেলে একটু পড়বো, এরকম পড়বে না। আলো কিন্তু এইভাবেই পড়বে, একদম এই রেখা বরাবর পড়বে। যার ফলে পুরো এই অংশটা পৃথিবীর আলোকিত হচ্ছে। সরি, একটু বেরিয়ে গেল এখানটা। ওকে, এই অংশটা পৃথিবীর আলোকিত হচ্ছে। ওকে, চলো আমি এবার ফিল করে দিয়েছি। বুঝতে পারছো যে এই পুরো অংশটা আলোকিত হচ্ছে। তো দেখো আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিটাতে আমাদের উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে রয়েছে, কারণ অ্যাকচুয়ালি উত্তর মেরু এখানে অবস্থান করছে, পৃথিবী এরকম ভাবে হেলে রয়েছে। তো দেখো উত্তর মেরুতে পুরো আলোটা সব সময় পাচ্ছে, অন্যদিকে দক্ষিণ মেরু কিন্তু পুরো অন্ধকার অংশে রয়েছে, কোনো আলো পাচ্ছে না। তো এইভাবে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের সামনে এমন ভাবে আসে যে কোথাও সূর্যের আলো লম্বভাবে পড়ে, কোথাও বা সূর্যের আলো তির্যক ভাবে পড়ে। কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, কখনো আবার দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ নিশ্চয়ই তোমরা জানো। ধরো পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা যাচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীকে দুটো ভাগে বিভক্ত করে দিচ্ছে। একটা ভাগ হচ্ছে, উপরের ভাগটা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ ভাগটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা যে ছবিটা এঁকেছি এই ক্ষেত্রে দেখতে পাবে যে উত্তর গোলার্ধটা দক্ষিণ গোলার্ধের তুলনায় বেশি আলো পাচ্ছে। তো এইরকম ঘটনা ঘটে পুরো প্রদক্ষিণ করার সময়, যখনই সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, বিভিন্ন সময় এইরকম বিভিন্ন রকমের বিভিন্ন জায়গাতে আলোর তারতম্য দেখা যায়। তার ফলে কোথাও দিন ছোট হয় রাত বড় হয়, কোথাও রাত বড় হয় দিন ছোট হয়, এইরকম পরিস্থিতি তৈরি হয়। ওকে, তো এইরকম অবস্থাতে এই কারণে এই প্রদক্ষিণের কারণে পৃথিবীর টোটাল 4 রকমের পজিশন দেখা যায়। এই 4টে পজিশন আমাদেরকে জানতে হবে। এই 4টে দিন দেখার আগে আমাদের প্রথমে দেখতে হবে যে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এই সময় সূর্য আর পৃথিবীর অবস্থা কি হয়, আর 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ বাকি সময়টা সূর্য এবং পৃথিবীর অবস্থান বা এখানে এই অবস্থাটা কি হয়। প্রথম হচ্ছে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। এই সময় উত্তর গোলার্ধে 12 ঘন্টা সূর্যালোক পড়ে, 12 ঘন্টার বেশি সূর্যালোক পড়ে, মোর দ্যান 12 আওয়ার। 12 ঘন্টার বেশি সূর্যালোক থাকে, অর্থাৎ দিনের পরিমাণ এখানে বড় হয় আর রাতটা এখানে ছোট হয়। দিনগুলো বড় হয়, রাতগুলো ছোট হয়। ঠিক আছে, নর্থ পোলে এই সময় টানা কন্টিনিউয়াস 6 মাস সূর্যালোক থাকে, অর্থাৎ দিন থাকে। উত্তর মেরুতে টানা 6 মাস এই সময় দিন থাকে। কেন হচ্ছে, আবার এই গ্লোবটাতে দেখো, এই অবস্থাটা যেটা দেখতে পাচ্ছ এটা 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে থাকে। তো সূর্য এখানে পড়ছে, পুরো হাফ জায়গাটা আলোকিত করছে। এরকম একটা দিনের কথা ভেবে নাও,
নর্থ পোল দেখো, যেটা সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে থাকছে, এরকম ভাবে হেলে থাকার ফলে সূর্যালোক এখানে নর্থ পোলের ওপর সব সময় পড়ছে, তার ফলে টানা 6 মাস নর্থ পোলে দিন থাকে, এখানে রাত্রি হয় না। আর উত্তর গোলার্ধ অংশটা, এইটা এই পুরো অংশে দিনের পরিমাণ বড় হয়, রাতের পরিমাণ ছোট হয়, 12 ঘন্টার থেকে বেশি দিন হয় আর 12 ঘন্টার থেকে কম রাত হয়। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ এই সেম ঘটনা দক্ষিণ গোলার্ধে হয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধটা এবার একটু ঝুঁকে থাকে। এবার আমরা আমাদের এই সূর্যকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা এদিকে রাখছি। ধরো সূর্য এবার এই দিকটাতে রয়েছে, 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ এইরকম জায়গায় সূর্য ধরেছে, তার ফলে কি হচ্ছে, এই যে হলুদ অংশটা সেটা এদিকে চলে আসবে। ঠিক আছে, ধরে নাও যে এইখানে যখন সূর্য রয়েছে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, তখন এই হলুদ অংশটা রাত আর সাদা অংশটা দিন। এবার দেখো সাউথ পোলের দিকে তাকিয়ে দেখো, সাউথ পোলটা পুরোপুরি সূর্যালোকের মধ্যে থাকছে, অতএব এখানে 6 মাস কন্টিনিউয়াস দিন হবে। সাউথ পোল মানে হচ্ছে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু 6 মাস কন্টিনিউয়াস দিন থাকবে। আর দক্ষিণ গোলার্ধ 12 ঘন্টার বেশি সূর্যালোক পড়বে, অর্থাৎ দিনের পরিমাণ 12 ঘন্টার থেকে বেশি হবে, রাতের পরিমাণ 12 ঘন্টার থেকে কম হবে। এইরকম একটা অবস্থা 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ এই সময়ের মধ্যে হয়। এইবার আমরা যে 4টে পজিশন রয়েছে সেই 4টে পজিশনে চলে যাব। এখানে অনেক কিছুই লেখা রয়েছে, বই থেকে এগুলো সবই নেওয়া। সেই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে একটা একটা করে বোঝাচ্ছি। ফার্স্ট পজিশন, তোমরা এই পুরো জিনিসটা আমি এই ডায়াগ্রামটার মাধ্যমে দেখাবো, তোমরা এই ডায়াগ্রামটা ভালো করে ফলো করো। প্রথম হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ তারিখে কি হয়, অর্থাৎ আমাদের সূর্য এই পজিশনটাতে রয়েছে। ঠিক আছে, 21শে মার্চ তারিখে কি হবে, সূর্যের আলো নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়বে। আমি পাশে একটা গ্লোব আলাদা করে আঁকছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা ধরো আমাদের পৃথিবী, এইটা হচ্ছে নিরক্ষরেখা। 21শে মার্চ তারিখে যেটা হয়, এই নিরক্ষরেখার ওপরে সূর্য লম্বভাবে পড়ে, অর্থাৎ সূর্য যদি কোনো একটা জায়গাতে এই পাশে হয়, ধরো কোথাও একটা এখানটায় সূর্য রয়েছে, সূর্যের আলো এই জায়গার ওপর লম্বভাবে পড়ছে, তাহলে সূর্য রশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়বে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকছে, কারণ দেখো যখন এখানে লম্বভাবে পড়ছে, তাহলে এইখান থেকে এই অংশটা যতটা, এখান থেকে এই অংশটা ততটা হচ্ছে, আলো সমানভাবে দুটো জায়গায় পড়বে এবং উত্তর এবং দক্ষিণ মেরু সমান সূর্যের আলো পায়। এর ফলে পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয়। এই দিনে 21শে মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র উত্তর গোলার্ধেও সমান দিন এবং সমান রাত্রি হয়, দক্ষিণ গোলার্ধেও সমান দিন এবং সমান রাত্রি হয়। তো এই দিনটাকে বলা হচ্ছে বিষুব। এইরকম ঘটনা যখন ঘটে, সমান আলো পাচ্ছে, সেই ঘটনাকে বলা হয় বিষুব। 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল, এইখানে থাকবে বসন্তকাল, এবং দক্ষিণ গোলার্ধে থাকবে শরৎকাল। তো 21শে মার্চ তারিখটাকে বলা হয় মহাবিষুব। দেখো এখানে লেখা রয়েছে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর একসাথে লেখা রয়েছে। 21শে মার্চ তারিখে ইংরাজিতে এই দিনটাকে বলা হয় স্প্রিং ইকুইনক্স, স্প্রিং বা ভেরেনাল ইকুইনক্স। এটার বাংলা হচ্ছে স্প্রিং বা ভেরেনাল ইকুইনক্সের বাংলা করলে হয়ে যাবে হচ্ছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। তাহলে 23শে সেপ্টেম্বর 21শে মার্চ এই দিনটাতে বলা হচ্ছে মহাবিষুব। কি হচ্ছে বুঝতে পারলে, সূর্যের আলো নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ছে, দুটো দুটো গোলার্ধেই সমান দিন এবং সমান রাত্রি হচ্ছে, এই জন্য এই দিনটাকে বলা হচ্ছে মহাবিষুব। সেকেন্ড পজিশন আমরা দেখব 21শে জুন তারিখে, অর্থাৎ আমাদের এই এটাতে ডায়াগ্রামে এই পজিশনটা। ঠিক আছে, 21শে জুন। এই দিনে
উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ভালো করে ম্যাপটা লক্ষ্য করো, আমাদের পৃথিবী এরকম একটু হেলে অবস্থান করছে, তার ফলে দেখো উত্তর গোলার্ধের বেশি অংশটা, এই মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এই রেখাটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। তার ফলে দেখতে পাচ্ছ যে উত্তর গোলার্ধের বেশিটা অংশ সূর্যের দিকে রয়েছে, অর্থাৎ সূর্যের দিকে উত্তর গোলার্ধ বেশি ঝুঁকে থাকে, যার ফলে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেবে। ঠিক আছে, উত্তর গোলার্ধের সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু অব্দি অঞ্চলে 24 ঘন্টাই সূর্যের আলো পায়। আর উল্টো দিকে দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত থেকে কুমেরু পর্যন্ত, যে কুমেরু বিন্দু, এই অঞ্চলটা একেবারেই আলো পায় না। আমি পাশে একটা তোমাদের ডায়াগ্রাম করে আরো ভালো করে আরো বড় করে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, পৃথিবী কিছুটা হেলে অবস্থান করছে, যার ফলে অ্যাকচুয়ালি যে আমাদের নিরক্ষরেখা সেটা এরকম ভাবে হবে। পৃথিবী এরকম কিছুটা হেলে অবস্থান করার কারণে নিরক্ষরেখাটাও একটু হেলে থাকবে, এরকম ভাবে অ্যাকচুয়ালি নিরক্ষরেখা থাকে। ম্যাপটার এই গ্লোবটাতে দেখো ভালো করে যে উত্তর গোলার্ধটা সূর্যের দিকে বেশি ঝুঁকে আছে, সূর্য এইরকম জায়গাতে রয়েছে, তার ফলে সূর্যের দিকে বেশি ঝুঁকে রয়েছে, তো উত্তর গোলার্ধের বেশি অংশটাতে সূর্যালোক পড়বে। এবার আমি সূর্যালোকটা তোমাদের এখানে বোঝাচ্ছি, ধরো লাল দিয়ে আমি এখানে সূর্যালোক বোঝাবো। অ্যাকচুয়ালি সূর্য এরকম দেখছে না যে পৃথিবী হেলে আছে না হেলে নেই, সূর্য কি করছে, সমানভাবে সূর্যালোক দিচ্ছে এইরকম। সরি, দেখো সূর্য এই পুরো অংশে আলো দিচ্ছে, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশটা সূর্যালোকের মধ্যে থাকে, এই অংশটা পুরো সূর্যালোকের মধ্যে থাকছে। আর উত্তর গোলার্ধের পার্টটাই বেশি, দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ পার্টটা অন্ধকারের মধ্যে রয়েছে। এই দিনের কথা বলা হচ্ছে 21শে জুন তারিখে। এর ফলে কি হচ্ছে, আমাদের 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হবে এবং সব থেকে ছোট রাত্রি হবে। দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো ব্যাপারটা হবে, সব থেকে ছোট দিন আর সব থেকে বড় রাত্রি হবে। উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি হবে, দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় রাত্রি, সব থেকে ছোট দিন এই 21শে জুন তারিখে হয়। এইটাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি, এখানে ইংরেজিতে বলা হয় সামার সলিস্টিক্স বা সামার সলিস্টিক্স। ঠিক আছে, এই সামার সলিস্টিক্স বা কর্কট সংক্রান্তি এই দিনটাকে বলা হচ্ছে। এর পরের অবস্থান হচ্ছে 23শে সেপ্টেম্বর। এইটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর তারিখে কি হচ্ছে, যেরকম করে আমরা 21শে মার্চ তারিখে দেখেছিলাম, এক্স্যাক্টলি সেম জিনিসটা হবে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ নিরক্ষরেখার ওপর এখানে আবার সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সেম দূরত্ব থাকছে সূর্য থেকে, এবং উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন ও রাত্রির পরিমাণ সেম হচ্ছে। এই দিনটাতে 21শে এই সময়টাতে যেহেতু উত্তর গোলার্ধে শরৎকাল হয় এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়, এই দিনটাকে বলা হয় জলবিষুব, বা ইংরেজিতে বলা হয়, এখানে দেখতে পাচ্ছ, অটম ইকুইনক্স। 23শে সেপ্টেম্বর দিনটাকে বলা হয় অটম ইকুইনক্স বা জলবিষুব বা শরৎকালীন বিষুব। মেনলি যেটা উত্তর গোলার্ধে হয় সেই অনুযায়ী এই নামটা দেওয়া হয়। তো 23শে সেপ্টেম্বর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জলবিষুব বা শরৎকালীন বিষুব। তাহলে এই দুটো পজিশন একই, শুধু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটাতে বলা হচ্ছে মহাবিষুব আর একটাতে বলা হচ্ছে জলবিষুব। এরপরে লাস্ট যে পজিশন সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর এই ঘটনার 21শে জুন তারিখের উল্টো ঘটনা এখানে হয়, অর্থাৎ এই দিন দক্ষিণ গোলার্ধ সূর্যের থেকে বেশি ঝুঁকে থাকে, দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং সূর্যরশ্মি মকর সংক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এইবার ধরো এই ম্যাপে আমাদের ধরো, আচ্ছা তার আগে হলুদ জায়গাটা পুরো মুছে দেওয়া যাক।
পুরোটা মুছতে গেলে আবার নতুন করে আঁকতে হবে। ধরো আচ্ছা আমি পুরো মুছেই করছি, সুবিধা হবে বুঝতে। ধরো এটা আমাদের পৃথিবী, যেহেতু পৃথিবী হেলে অবস্থান করছে সেই হেতু পৃথিবী এবার এইভাবে অবস্থান করছে আর সূর্য রয়েছে এই দিকে। ওকে, তার ফলে দেখতে পাচ্ছ যে এই দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ অংশটা সূর্যের দিকে রয়েছে। পুরো দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ অংশটা সূর্যের দিকে রয়েছে, যার ফলে এই দিনে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত্রি হয়। উত্তর গোলার্ধে হয় সব থেকে বড় রাত্রি, সব থেকে ছোট দিন। এই অবস্থাকে বলা হয় মকর সংক্রান্তি। ঠিক আছে, এই দিনটাকে বলা হচ্ছে মকর সংক্রান্তি। তো এই হচ্ছে চারটে পজিশন। মকর সংক্রান্তির ইংলিশ হচ্ছে উইন্টার সলিস্টিক্স। ঠিক আছে, উইন্টার সলিস্টিক্স বা মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। তো এই হচ্ছে চারটে অবস্থান। এই চারটে অবস্থান এর ফলে ঋতু পরিবর্তন হচ্ছে। এই চারটে অবস্থানের ফলে মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন। এই অবধি বোঝা গেল। এরপরের যে এফেক্টটা আমরা দেখবো সেটা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, সোলার এক্লিপস এবং হচ্ছে লুনার এক্লিপস। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। প্রথম হচ্ছে ইক্লিপস বা গ্রহণ। এই শব্দটার মানে কি? এক্লিপস বা গ্রহণ বলতে বোঝানো হচ্ছে এমন একটা অবস্থা যখন, এটা আগে আমি রেকর্ড করেছিলাম বলে মানে তখন রেকর্ডটা ঠিকঠাক হয়নি বলে আমাকে আবার নতুন করতে হচ্ছে, সেই কারণে এই দাগগুলো থেকে গেছে। যাই হোক, ওকে, এক্লিপস বা গ্রহণ এই শব্দটার অর্থ হচ্ছে এইটা তখনই সম্ভব হবে যখন কোনো একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট টেম্পোরারিলি কোনো অন্য একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট জিনিসটা কি? মহাকাশে যে কোনো জিনিস, মহাকাশে যা যা রয়েছে গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্তগুলোকে অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট বলা হয়। তো এরকম যদি কোনো একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট অন্য কোনো একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয় সেই ঘটনাকে বলা হয় এক্লিপস। এবার এই এক্লিপস শুধুমাত্র যে সূর্য চাঁদ পৃথিবীর মধ্যে হয় তা নয়, অনেক কিছুর মধ্যে হয়, কারণ আমাদের মহাবিশ্বে প্রচুর গ্রহ প্রচুর নক্ষত্র প্রচুর উপগ্রহ রয়েছে। তো সব ক্ষেত্রেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে বলা হয় এক্লিপস। এবার আমাদের জানতে হবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই জিনিসটা কি। তার আগে আমাদের চাঁদের সম্পর্কে একটা তথ্য জানতে হবে, যে চাঁদের যে অংশটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা চাঁদের একটাই পার্ট। আমরা কোনোদিনই চাঁদের পুরো চাঁদটা গোলাকার চাঁদ কোনোদিনই পৃথিবীতে বসে দেখতে পাবো না, কারণ চাঁদের ওপর এসে পড়ছে সূর্যের আলো। সূর্যের আলোয় আলোকিত হওয়ার পরই চাঁদ আমাদের সামনে দৃষ্টিগোচর হচ্ছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো সেই কারণে চাঁদের একটা মাত্র অংশই আমাদের সামনে সবসময় দেখা যায়। যখন আমরা চাঁদের ব্রাইট ফেসটা দেখতে পাই, যে উজ্জ্বল অংশটা দেখতে পাই, সেই সময়টাকে আমরা বলি ফুল মুন বা পূর্ণিমা। পূর্ণিমার সময় আমরা দেখি যে চাঁদ পুরো সাদা উজ্জ্বল হয়ে জ্বলছে, সেটা চাঁদের ওপর যে অংশটায় সূর্যের আলো পড়েছে সেই অংশটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই জন্য সেই দিনটাকে বলা হয় পূর্ণিমা। আর অন্যদিকে ফুল মুন শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমা। আর নিউ মুন হয় যখন, অর্থাৎ যখন অমাবস্যা হয়, চাঁদের আমরা ডার্ক অংশটা দেখতে পাই, অন্ধকার অংশটা দেখতে পাই, ওই জায়গাটাতে সূর্যের আলো পড়ে না। তো আমরা একটা টাইম অ্যাট এ টাইম পৃথিবীতে বসে চাঁদের একটা অংশই দেখতে পাবো। এইবার আমরা যাব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে। যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে সেই পজিশনটাকে সিজগি বলা হয়। এর কোনো বাংলা হয় না, সিজগি। সিজগি মানে চাঁদ সূর্য পৃথিবী যখন একটা সরল রেখায় অবস্থান করে, সেটা এরকমও হতে পারে বা সেটা এরকমও হতে পারে। এটা হচ্ছে একটু পরে বলছি দুটো ছবি কিসের জন্য, এটা চন্দ্রগ্রহণ এটা সূর্যগ্রহণ। দেখো এই ক্ষেত্রেও চাঁদ সূর্য পৃথিবী একটা সরল রেখায় অবস্থান করছে, এক্ষেত্রেও সূর্য চাঁদ এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করছে। এইরকম ঘটনাকে বলা হয় সিজগি। ওকে, যখন
চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে তখন সেই অবস্থায় যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি সূর্যগ্রহণ। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যিখানে অবস্থান করে, তার ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে, এই অবস্থাটাকে আমরা বলছি সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ যখনই হবে, যেদিনই সূর্যগ্রহণ হবে সেই দিনটা অবশ্যই নিউ মুন ডে হবে, অর্থাৎ অমাবস্যা হবে। অমাবস্যার দিনেই একমাত্র সূর্যগ্রহণ সম্ভব। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এই ডায়াগ্রামে ভালো করে নজর দাও। চাঁদ এইখানে যে ডট 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 দিয়ে যে সাদা রেখাটা রয়েছে গোলাকার, সেইটার মাধ্যমে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এবার এরকম প্রদক্ষিণ করছে আবার পৃথিবী আবার এরকম একটা রেখার মাধ্যমে সূর্যকে প্রদক্ষিণ করছে, যেটা এখানে দেওয়া নেই, আমি একটা জাস্ট ফর এক্সাম্পল দিলাম। তো এরকম ভাবে পৃথিবীও প্রদক্ষিণ করছে। এই অবস্থাতে কোনো একটা সময় এমন একটা ঘটনা ঘটে যখন ঘুরতে ঘুরতে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, যার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে আলোটা এসে পড়ছে চাঁদের ওপর, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। চাঁদ যে অংশটাতে রয়েছে সেই অংশের আলোটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার ফলে এই অংশে যারা মানুষ রয়েছেন বা এই অংশে যে দেশগুলো রয়েছে, তারা কি দেখছে যে সূর্যকে দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে যাচ্ছে। এটা খুব সিম্পলি তোমরা নিজেরাও একটা জিনিস দিয়ে পরীক্ষা করতে পারবে। ধরো তুমি একটা কোনো ল্যাম্প জ্বালালে, একটা বাল্ব জ্বালালে, বাল্বের সামনে তুমি একটা কাঠের পিচবোর্ডের একটা ধরলে, কোনো একটা পিচবোর্ড ধরলে, এর ফলে কি দেখতে পারবে, এই পিচবোর্ডটা পুরো বাল্বটাকে ঢাকা দিয়ে দিচ্ছে এবং এটা অন্ধকার ঘরে করবে। তাহলে কি হবে, পুরো দেখবে আমাদের চোখের সামনে পিচবোর্ডের উপর দিকটাতে আলো রয়েছে, কিন্তু পিচবোর্ডের মাঝখানে যেখানটা পিচবোর্ডটা রয়েছে সেই অংশটাতে কিছু দেখা যাচ্ছে না, সেটা অন্ধকার। অর্থাৎ এইটা ধরো বাল্ব, মাঝখানে একটা আমি পিচবোর্ড রাখলাম, এইখানে থেকে আমি দেখছি, তাহলে কি হবে, এইটুকু অংশ আমি দেখতে পাবো না। কেন দেখতে পাবো না, এখান থেকে অ্যাকচুয়ালি আলো রয়েছে, এই পিচবোর্ডের নিজস্ব কোনো আলো নেই, এই আলোটা এসে এই পিচবোর্ডের ওপর পড়ছে, যার ফলে হচ্ছে কি এই পিচবোর্ড এইটুকু অংশ যতটুকু পিচবোর্ড রয়েছে সেইটুকু আলোকে যেতে দিচ্ছে না, সেইটুকু অংশ আমাদের অন্ধকার লাগছে। এক্স্যাক্টলি সেম ঘটনা হয় এই চাঁদ এবং সূর্যের ক্ষেত্রে। চাঁদ সূর্যের আলোর থেকে যে যে আলোটা এরকম ভাবে এসে পড়ছে চাঁদের ওপরে, সেই আলোটাকে বাধাপ্রাপ্ত করে দিচ্ছে। আর এই অংশে যারা বসে রয়েছে তারা দেখছে কি, সেই সূর্যটা চাঁদের পিছনে ঢাকা পড়ে গেছে। এই ঘটনাকে বলা হচ্ছে সূর্যগ্রহণ। এবার চন্দ্রগ্রহণ। এরকমই ঘুরতে ঘুরতে যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন হয় চন্দ্রগ্রহণ। এরকম ঘুরতে ঘুরতে যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন হয়ে যায় চন্দ্রগ্রহণ। এবং চন্দ্রগ্রহণ সবসময় ফুল মুন বা অমাবস্যার দিনেই হবে। যেদিনই চন্দ্রগ্রহণ হবে সেই দিনটা অবশ্যই অমাবস্যা হবে। এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ সূর্যের আলো আসছে, সূর্যের আলো এইভাবে আসছে, এসে পৃথিবীর ওপর পড়ছে। পৃথিবীর ওপর পড়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর আর সূর্যের আলোকে এই পিছনের দিকে যেতে দিচ্ছে না, যার ফলে এই পিছনের অংশটা অন্ধকার থাকছে। আর যেহেতু অন্ধকার থাকছে, চাঁদের ওপর কোনো আলো পড়ছে না, চাঁদের ওপর আলো পড়ছে না বলে চাঁদকেও দেখা যাচ্ছে না। অতএব এইখানে যারা অবস্থান করছেন, এই অঞ্চলের যারা মানুষ, তারা দেখছে যে চাঁদ বলে কিছু আকাশে নেই। এই সময়টাকে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এই অবস্থানে হয় চন্দ্রগ্রহণ। এবার চন্দ্রগ্রহণের কিছু ভাগ রয়েছে, কিছু টাইপ রয়েছে, সেইগুলো তোমাদের জানতে হবে। টাইপস অফ লুনার এক্লিপস। 3 রকমের চন্দ্রগ্রহণ হয়। একটা হচ্ছে পিনাম্ব্রাল লুনার এক্লিপস, পার্সিয়াল লুনার এক্লিপস এবং টোটাল লুনার এক্লিপস। তিনটের বাংলা করলে হবে তার আগে একটা জিনিস আমাদের জানিয়ে দিই, আমরা কাকে বলে আর পিনাম্ব্রা কাকে বলে। আমরা শব্দের অর্থ হচ্ছে প্রচ্ছায়া। একটু বাংলাটা আমায় দেখতে হবে, কারণ বাংলাটা এটা এক্সাক্ট বাংলাটা মনে পড়ছে না, আমি বাংলাতে অ্যাড করেছি সেখানে রয়েছে। আচ্ছা, এখানেও করা হয়নি, সরি, 1 মিনিট আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা শব্দের অর্থ হচ্ছে প্রচ্ছায়া এবং পিনাম্ব্রা শব্দের অর্থ হচ্ছে উপচ্ছায়া। বাংলাতে এরকম বলা হয়, প্রচ্ছায়া এবং উপচ্ছায়া। এই জিনিসটা কি,
তোমরা নিজেরা সব ছায়া দেখেছো। ধরো আমি একটা কোথাও একটা আলো জ্বালালাম, একটা টর্চ জ্বালালাম, টর্চ জ্বালিয়ে সামনে একটা কিছু রাখলাম, কোনো একটা অবজেক্ট রাখলাম, একটা পিচবোর্ড বা একটা কাঠের টুকরো রাখলাম। এখান থেকে আলো এই পিচবোর্ডের উপর পড়ছে এবং পিছনে ধরো একটা দেওয়াল রয়েছে, এটা একটা দেওয়াল বা পর্দা। এই আলোটা পড়ার পরে যখন এখানে আসছে এইটা, এর একটা ছায়া তৈরি হয় এবং ছায়া দু রকমের হয়, একটা হচ্ছে প্রচ্ছায়া আর একটা হচ্ছে উপচ্ছায়া, একটা হচ্ছে আমরা আর একটা হচ্ছে পেনাম্বরা। ছায়াটা যখন পড়বে ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ছায়া এরকম পড়েছে, ছায়ার একটা অংশ রয়েছে সেটা খুব ডিপ। নিজেরা পরীক্ষা করে এগুলো দেখবে, যার ফলে এগুলো করলে সুবিধা হয়ে যাবে। একটা অংশ দেখবে সেই অংশটা খুব ডার্ক, খুব কালো হয়ে রয়েছে, এই মাঝখানের অংশটা খুব কালো হয়ে রয়েছে, সেই অংশটাকে বলা হয় আমরা বা প্রচ্ছায়া। এইটা হচ্ছে ডার্কেস্ট পার্ট অফ দ্য শ্যাডো। কোনো একটা ছায়ার সব থেকে ডার্কেস্ট পার্টটা, যে অংশটা সব থেকে কালো হয়ে থাকে, সেই জায়গাটাকে বলা হয় আমরা। সেই আমরার চারিদিকে আরো একটা ছায়া দেখা যায়, যেটা এই আমরার থেকে কিছুটা হালকা, কিছুটা কম ঘন হয়ে থাকে, সেইটাকে বলা হয় পেনাম্বরা। এখানে কি বলা হচ্ছে, পোর্শন অফ লাইট সোর্স ইজ অবস্ট্রাক্ট, এটা অবস্ট্রাক্ট হচ্ছে কিন্তু সেটা এই আমরার মতো অতটা ডিপ নয়, এই একটু কম ডিপ অংশটাকে বলা হচ্ছে পেনাম্বরা, এই ডিপ অংশটাকে বলা হচ্ছে আমরা। এই দুটো টার্ম তোমাদের জানতে হবে। এবার হচ্ছে এখানে দেখো, ফার্স্ট পেনাম্ব্রাল লুনার এক্লিপস মানে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। ঠিক আছে, উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, এখানে আমি তিনটে পজিশন অ্যাড করেছি, তাহলে বুঝতে পারবে। এই ছবির মাধ্যমেই আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এখান থেকে সূর্যের আলো পড়ছে, এখানে রয়েছে পৃথিবী। পৃথিবী যখনই সূর্যের আলোটা গার্ড করছে, এই অংশটা যেটা খুব ডার্ক করে দেখানো হচ্ছে, সেই অংশটাকে বলছি আমরা আমরা। এই অংশটা সব থেকে ডার্ক ছায়া ফেলছে, সেটাকে বলা হচ্ছে আমরা। বাকি যে অংশটা রয়েছে উপরের দিকে আরো একটু কালো করা রয়েছে, সেই অংশটাকে বলা হচ্ছে পেনাম্বরা। এবার চাঁদ, সূর্য এবং পৃথিবী সমান রেখাতে থাকতে হবে। এই ক্ষেত্রে চাঁদ এর পেনাম্বরা অঞ্চলে অবস্থান করছে, পৃথিবীর যে ছায়া পড়ছে তার পেনাম্বরা অঞ্চলে অবস্থান করছে। ঠিক আছে, যার ফলে যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তাকে বলা হচ্ছে পেনাম্ব্রাল লুনার এক্লিপস বা প্রচ্ছায়া উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। দেখো চাঁদ এইখানটাতে অবস্থান করছে, অর্থাৎ এর পেনাম্ব্রাল অঞ্চলে, আর এই যে ডিপ অংশটা সেটা হচ্ছে আমরা অঞ্চল। সেকেন্ড হচ্ছে পার্সিয়াল লুনার এক্লিপস। পার্সিয়াল, যাকে বাংলায় বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ অর্থাৎ এই সময় এবার চাঁদ আরো একটু নিচে নেবে, আমরা এবং পেনাম্বরার ঠিক মাঝখানটাতে অবস্থান করছে, অর্থাৎ চাঁদের হাফ অংশ আমরার মধ্যে রয়েছে, প্রচ্ছায়ার মধ্যে রয়েছে, হাফ অংশ রয়েছে উপচ্ছায়ার মধ্যে বা পেনাম্ব্রালের মধ্যে। এর ফলে যে চন্দ্রগ্রহণটা হচ্ছে সেটাকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ বা পার্সিয়াল লুনার এক্লিপস। এবং টোটাল লুনার এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যাকে বলা হয় বাংলায়, সেটা হচ্ছে যখন চাঁদ একদম পুরো আমরা অঞ্চলের মধ্যে অবস্থান করছে, এই যে ডিপেস্ট ছায়াটা যেটা পড়েছে তার মধ্যে অবস্থান করছে, তাহলে সেই অংশ, এই সময় যে চন্দ্রগ্রহণটা হয় তখন বলা হবে টোটাল লুনার এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী এক্স্যাক্টলি একটা সরল রেখাতে অবস্থান করছে। ওকে, একমাত্র এটা হবে শুধুমাত্র পূর্ণগ্রাসের সময়, যে দেখো একটা আমি যদি সেফ লাইন টানি এখানে, পুরো একটা সরল রেখাতে পড়বে, একমাত্র পুরো সরল রেখাতে একমাত্র তখনই পড়বে যখন টোটাল লুনার এক্লিপস বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ওকে, এই হচ্ছে আজকের পুরো টপিক, আর কোনো জিনিস নেই এখানে। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি জিওগ্রাফি চেষ্টা করবো এক একটা চ্যাপ্টার এক এক দিনে কমপ্লিট করার। আচ্ছা, এই অবধি তোমাদের যাদের যাদের অসুবিধে থাকবে, তাহলে তোমরা আমাকে বলবে। যদি কোনো জায়গায় অসুবিধে থাকে, আমি সেই পার্টিকুলার পার্টগুলো নিয়ে পরের দিন আমি একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও বানিয়ে দেবো। যদি তোমাদের কারোর প্রবলেম থাকে, নিচে কমেন্ট করে আমাকে জানাবে বা আমাকে গ্রুপে মেসেজ করে জানাবে যে এই অংশটা আমি বুঝতে পারলাম না ঠিক করে, তাহলে আমি এটা আবার বুঝিয়ে দেবো। যে যতটা বুঝতে পারবে না, এই চ্যাপ্টারটা একটু কনফিউজিং চ্যাপ্টার, সেই কারণে অসুবিধে হতে পারে। আর যদি বুঝতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে। তো চলো, এই ভিডিও এই অবধি থাকছে। যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং তোমরা যদি নতুন হও চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।